একটু জানান, কিংবা ভিডিও ভিজিবল কিনা একটু আমাকে জানান। আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতো? আমাকে শোনা যাচ্ছে কিনা? নুসরাত জাহান তিশাত, জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ভিডিও ঠিক আছে? ভিডিও ক্লিয়ার? ভিডিও ঠিক আছে, জি। ওকে ওকে ওকে, ফাইন, চলেন আমরা এগিয়ে যাচ্ছি। ওকে, চলেন তাহলে আমরা আজকে ক্লাস শুরু করছি। আচ্ছা, নিশ্চয়ই আমি আশা করছি স্ক্রিনটা দেখা যাচ্ছে কেমন। আচ্ছা, চলেন। আমাদের আজকে বাংলা লেকচার 8 যে ভীষণ ইম্পর্টেন্ট টপিকটা আজকে আমরা পড়ব সেটা হলো কারক বিভক্তি। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা কিনা আপনাদের সিলেবাসের মধ্যে আছে। ওকে, তো কারক বিভক্তি ক্লাসের শুরুতে যে জিনিসটা আমাদেরকে খুব ভালো করে শিখে রাখতে হবে সেটা হলো এই জিনিসটা, বিভক্তি। ওকে, এখন বিভক্তি পড়ার আগে সবার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে, বিভক্তি জিনিসটা কি। বিভক্তি জিনিসটা হলো নির্দিষ্ট কিছু, ওকে, নির্দিষ্ট কিছু। আচ্ছা, আমার আমার অডিও কি ভিজিবল কিনা, অডিওবল কিনা বলেন তো একটু আমাকে। শোনা যাচ্ছে কিনা আমাকে, কি এখানে একটু স্ক্রিনে দেখাচ্ছে প্রবলেম হয়েছে। আমার কথা কি এখন শোনা যাচ্ছে? আমার কথা কি এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, একটু প্রবলেম হয়েছিল। অডিও ঠিক আছে, ওকে, ডান ডান, চলেন, ফাইন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন সবাই? এটা একটু জানান তো আমাকে, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা ঠিক মতো আমি যেখানে লিখছি। জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ তানজিলা। ওকে, আরেকজন যে বলেছেন তাকেও থ্যাংক ইউ। দেখেন, নির্দিষ্ট কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি, বর্ণ সমষ্টি বাক্যে বাক্যে একটি শব্দের সঙ্গে একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্য শব্দের সম্পর্ক স্থাপন করতে স্থাপন করতে ব্যবহৃত হয়, এদেরকে বিভক্তি বলা হয়। ওকে, এদেরকে কি বলে? বিভক্তি বলে। যেমন আমি বললাম যে আমাকে ভাত দাও, অথবা আরেকটু সহজ করে বলি, হ্যাঁ, আমাকে না দিয়ে আমি একটু বললাম, ধরেন আমি বললাম যে মন্টুকে ভাত দাও। ওকে, এবার দুইটা শব্দ আছে ভাত দাও, এরা পাশাপাশি কানেক্টেড, সম্পর্কযুক্ত, আমরা বুঝলাম ভাত দাও, হ্যাঁ, সেন্স মেক করতেছে। কিন্তু ধরেন আমি মন্টুকে, এখান থেকে আমি মন্টুর সাথে যে কেটা লাগিয়েছিলাম এটা বাদ দিয়ে দিলাম, আমি বললাম মন্টু ভাত দাও। এখানে কিন্তু কোনো কমা দেই নাই। কমা দিলে আবার বুঝতে পারতাম যে হ্যাঁ মন্টুকে ডেকে মন্টুর কাছে ভাত চাইছি। না, ব্যাপারটা এমন না, আমি বললাম মন্টু ভাত দাও, তাই না? যদি আমি এতটুকু বলি, তাহলে দেখেন দেখি এই মন্টুর সাথে ভাত দাও এতটুকুর কোনো সম্পর্ক আছে? আনসার ইজ নো, কোনো সম্পর্ক নাই। বরঞ্চ আমরা সম্পর্ক তৈরি করতে পারবো যদি আমরা এখানে একটা কে বসাই। বুঝতে পারছি? তাহলে এই যে যে কেটা আমি বসাচ্ছি, এই কেটা হলো আমাদের বিভক্তি। খাতায় লিখেন, বিভক্তি দুই প্রকার। বিভক্তি দুই প্রকার। এক, ক্রিয়া বিভক্তি, আর দুই, নাম বা শব্দ বিভক্তি। নাম বা শব্দ বিভক্তি। ওকে, ক্রিয়া বিভক্তি কোনগুলো? ধরেন আমি বললাম কর এ, আমি বললাম একটু দেখি লিখে দিই, আমি বললাম কর যোগ এ, কি হয়ে গেল? করে। আমি বললাম কর যোগ ই, কি হয়ে গেল?
করি। আমি বললাম কর যোগ এছে, তার মানে হয়ে গেল করেছে। দেখেন এইখানে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ক্রিয়ার সাথে যুক্ত হচ্ছে তাকে আমরা বলছি ক্রিয়া বিভক্তি। ক্রিয়ার সাথে যারা যুক্ত হচ্ছে, ওকে। আর ক্রিয়া ছাড়া অন্য যাদের সাথে যুক্ত হচ্ছে, মানে অন্য যারা নাম শব্দের সাথে যুক্ত হচ্ছে তাদেরকে আমরা বলতেছি নাম বিভক্তি বা শব্দ বিভক্তি। এবার খাতায় লিখেন নাম বিভক্তি, নাম বিভক্তি 7 প্রকার। প্রথমে হলো প্রথমা বা শূন্য বিভক্তি। কি কি আছে? শূন্য অ, এতটুকু মুখস্থ রাখা লাগবে, ওকে, একদম মুখস্থ, না হলে পরে হবে না। দ্বিতীয় বিভক্তি আছে কে রে এরে। তৃতীয় বিভক্তি আছে দ্বারা, দিয়া, দিয়ে, আর আছে কর্তৃক। চতুর্থী বিভক্তি আছে কে রে এরে, তার সাথে যুক্ত হচ্ছে নিমিত্তে, আরো যুক্ত হচ্ছে জন্যে। এবার পঞ্চমীতে আছে হতে, থেকে, চে। আরেকটা বসানো যায় হইতে। হইতে আর হইতে হতে একই জিনিস, একটা সাধু একটা চলিত। এর সাথে আছে ষষ্ঠী, ওকে। ষষ্ঠী বিভক্তিতে আছে হলো র এবং এর, সবার শেষে আছে সপ্তমী, এ অন্তস্থ অ, তে, এতে। এগুলো হলো আমাদের নাম বিভক্তি যে 7 প্রকার বললাম, সেই 7 প্রকারের 7টা বিভক্তি, ওকে। আচ্ছা, এর মাঝখানে একটা ছোট্ট ইনফরমেশন নিয়ে রাখেন যে শুধুমাত্র সম্প্রদান কারকে, শুধুমাত্র সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি বসে, শুধুমাত্র সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি বসে। আচ্ছা, তাহলে এই বিভক্তি এখানে যা যা লিখলাম স্ক্রিনে, যে কয়টা দেওয়া আছে সবগুলো আপনাদের খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। যদি এটা ভালোভাবে মুখস্থ না রাখেন তাহলে কারক বিভক্তি নির্ণয় করতে পারবেন না। এর মাঝখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, মাঝে মাঝে আমরা শব্দ পাবো আমাকে, শব্দ পাবো আমাদের, শব্দ পাবো তোমাকে, অথবা পাবো তোমায়, অথবা পাবো তোমার। এই আমাকে, আমাদের, তোমাকে, তোমার, এগুলোর মূল শব্দ কিন্তু আমা, এটা আগেই বলে দিচ্ছি। তাহলে দেখেন দেখি, আমি যদি বলি আমার মূল শব্দ, তাহলে এখানে কি যুক্ত করলাম? কে। তাহলে কেটা হয়ে যাবে দ্বিতীয় বিভক্তি। আবার ধরেন আমি বললাম তোমায়, আমি যখন তোমায় বলেছি মূল শব্দটা হলো তোমা, সাথে আছে অন্তস্থ, অন্তস্থ মানে এটা হয়ে যাবে সপ্তমী বিভক্তি। বুঝতে পারছি? তাহলে আমাদের তোমাদের এগুলোর মূল শব্দ হলো আমা আর তোমা। চলেন এবার আমরা যাব কারকে। কারকে যদি আমরা ভাঙি তাহলে হবে ক্রি যোগ ন, তার মানে এটা একটা প্রত্যয় সাধিত শব্দ, প্রত্যয় সাধিত শব্দ, ওকে। এবার লিখেন কারক ব্যাকরণে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এবার বললেন দেখি কারক কোন ভাষার শব্দ? তৎসম ভাষার শব্দ। তারপর লিখেন কালো, কারক হলো 6 প্রকার, ওকে। এক নাম্বার হলো, এক নাম্বার হলো কর্তৃকারক। লিখেন এক নাম্বার কি? কর্তৃকারক। 2 নম্বর হলো কর্মকারক। 3 নম্বর হলো করণ কারক। 4 নম্বর হলো সম্প্রদান কারক। 5 নম্বর হলো অপাদান কারক, সরি। এরপর লিখেন 6 নম্বর, 6 নম্বর হলো অধিকরণ কারক।
ঠিক আছে, তাহলে কর্তৃকারক পেলাম, কর্মকারক পেলাম, করণকারক পেলাম, সম্প্রদান পেলাম, অপাদান পেলাম, অধিকরণ পেলাম। ঠিক আছে, এই 6টা। কিন্তু আপনাদের একটা মজার ইনফরমেশন দিই, আমাদের নতুন যে বাংলা বইটা আসছে, সেই নতুন বাংলা বইয়ে সম্প্রদানকে সম্প্রদানকে কর্মকারকের ভিতর ঢুকানো হয়েছে। তাহলে কারক হওয়ার কথা 5 প্রকার, কিন্তু না, কারক 6 প্রকারই। কারণ এটার পরিবর্তে আসছে হলো সম্বন্ধ পদ বা সম্বন্ধ কারক। ঠিক আছে, যেহেতু একটা এক্সট্রা জিনিস আসছে, আপনারা এগুলোর নাম শুনলেও এটার নাম শুনে নাই, এটা একটু আলাদা করে পড়াই দিই আমি। হ্যাঁ, শুরুতেই পড়াই দিচ্ছি, লিখেন সম্বন্ধ কারক। সম্বন্ধ কারক, খাতায় লিখেন ক্রিয়ার সাথে ক্রিয়ার সাথে যে শব্দের বা পদের সরাসরি সম্পর্ক নাই তাকে সম্বন্ধ পদ বলে। যেমন আমি বললাম দাদুর লাঠি ভেঙে গেছে। করিমের ভাই বাবা হবে। ওকে, তাকান দেখেন, আমি যখন প্রথম বাক্যটা বললাম, প্রথম বাক্যটার সময় দেখলাম যে লিখেছি দাদুর লাঠি ভেঙে গেছে, তাহলে এখানে ক্রিয়াপদটা কোনটা? ক্রিয়াপদটা হলো ভেঙে গেছে। এবার দেখেন, লাঠি শব্দের সাথে ভেঙে গেছে সরাসরি সম্পর্ক আছে। কি ভেঙে গেছে? লাঠি ভেঙে গেছে। কিন্তু আমি যে দাদুর শব্দটা লিখছি, এই দাদুর সাথে ভেঙে গেছে কোনো সম্পর্ক নাই, বরঞ্চ দাদুর সাথে লাঠির সম্পর্ক, আর লাঠির সাথে ভেঙে গেছে সম্পর্ক। কিন্তু দাদুর সাথে সরাসরি ক্রিয়াপদের কোনো সম্পর্ক নাই, এই জন্য দাদুর এটা হয়ে যাবে সম্বন্ধ পদ। পরেরটার দিকে দেখেন, আমি লিখেছি করিমের ভাই বাবা হবে, তাহলে ক্রিয়াটা হলো বাবা হবে, তাই না? এই বাবা হবে ক্রিয়ার সাথে সম্পর্ক আছে ভাইয়ের, কিন্তু করিমের কোনো সম্পর্ক নাই, কারণ করিম চাচা হতে যাচ্ছে, বাবা হতে যাচ্ছে না, তাই না? তার মানে করিম শব্দটার সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক নাই। যেহেতু এই শব্দগুলোর সাথে ক্রিয়ার সরাসরি সম্পর্ক নাই, সেজন্য এই শব্দগুলোকে বলা হচ্ছে সম্বন্ধ কারক বা সম্বন্ধ পদ। এর সাথে সম্পর্কযুক্ত আরেকটা জিনিস হলো সম্বোধন পদ। ছোট করে পড়াই দিই, যেহেতু কাছাকাছি উচ্চারণে আছে, একটা সম্বন্ধ পদ আর একটা হলো সম্বোধন পদ। এই সম্বোধন পদ মানে হলো কাউকে কোনো কিছু দিয়ে ডাকা। আমি বললাম হে বসুন্ধরা, আমারে দাও গো শান্তি। তাহলে দেখেন, আমারে দাও গো শান্তি বাক্যটা ঠিক আছে, কিন্তু আমি কাউকে ডেকেছি মানে এই যে হে বসুন্ধরা দিয়ে ডাকলাম। ধরেন আমি বললাম যে এই ছেলে এদিকে আসো, এই ছেলে এদিকে আসো, তাহলে এই ছেলে এটা দিয়ে কাউকে ডেকেছি, এটার নাম হয়ে যাবে সম্বোধন পদ, এটার নাম হয়ে যাবে সম্বোধন পদ। আমি যদি বলি ওগো, হ্যাঁ গো, তারপর এই শোনো না, এইসব বলে যদি কাউকে ডাকি, সেক্ষেত্রেও সেগুলো হয়ে যাবে সম্বোধন পদ। চলেন এবার আমাদের মূল টপিকে আমরা চলে যাচ্ছি। আমরা কারক পড়েছিলাম 6 প্রকার। সেই 6 প্রকারের প্রথম প্রকারটাই হলো কর্তৃকারক। কর্তৃকারক কি লিখেছেন দেখি তো? ভাই নামাজ পড়বেন না? ওকে, আমি আপনাকে 10 মিনিটের টাইম দিচ্ছি। ওকে, 10 মিনিটের ব্রেক দিচ্ছি, 10 মিনিট ব্রেক থাকবে, নামাজ পড়ে আসেন।
আচ্ছা, তিশা দাস, আপনি বলছেন যে শুরুর দিকে ছিলেন না, স্লাইড গুলো দেখাচ্ছি ক্লাস শুরু হওয়ার আগেই। এটা একদম ফার্স্ট স্লাইড ছিল। আর আপনি কি আছেন ক্লাসে? শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পেলে রেসপন্স করেন চ্যাট বক্সে। জি, ঠিক আছে, দেখেন এটা হলো 1 নম্বর স্লাইড। এটা হলো নেক্সট, বিভক্তি 2 প্রকার। আমরা বলেছি ক্রিয়া বিভক্তি, আর একটা হলো নাম বা শব্দ বিভক্তি। তারপর বলেছি নাম বিভক্তি 7 প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এগুলো মুখস্থ করতে হবে। তারপরে স্লাইডে লিখেছি কারক। কারক শব্দটাকে ভাঙলে হয় ক্রি যোগ ন। আর কারক ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। তৎসম শব্দ কারককে ভাঙা হয় 6টা প্রকারে: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপাদান, অধিকরণ। আর এখন সম্প্রদানের পরিবর্তে সম্বন্ধ পদ বা সম্বন্ধ কারক ব্যবহার করা হয়, যদিও সেটা আপনাদের সিলেবাসে না, এটা নতুন সিলেবাসে করা হয়েছে। তারপরে সম্বন্ধ কারক বা সম্বন্ধ পদ কি সেটা দেখিয়েছি, যে ক্রিয়ার সাথে যে শব্দের সব বা পদের সরাসরি কোনো সম্পর্ক নাই তাকে সম্বন্ধ পদ বলে। যেমন দাদুর লাঠি ভেঙে গেছে, বা ধরেন আমি বললাম পদ্মার পানি খাই, তাহলে পানি আর খাই এই দুইটা সম্পর্ক যুক্ত, কিন্তু পদ্মার সাথে খাইয়ের কোনো সম্পর্ক নাই, পদ্মা খাই বলা যায় না, বা এটা কোনো সেন্স মেক করে না। এই জন্য পদ্মারকে আমরা সম্বন্ধ কারক বা সম্বন্ধ পদ বলছি। তারপরে সম্বোধন পদ, যে পদ দিয়ে কাউকে ডাকা হয়, যেমন হে বসুন্ধরা, আমারে দাও গো শান্তি। আমি বললাম হে বন্ধু, আমাকে দাও বিদায়, তাহলে হে বন্ধু হবে সম্বোধন পদ। আমি আর কাউকে ডাকলাম এই ছেলে এদিকে আসো, এই ছেলে, সম্বোধন পদ। এতটুকুই করেছি আমরা। চলেন। আচ্ছা, ওকে, 32 বাজে, চলেন আমরা শুরু করছি। কর্তৃকারক, তাই না? কারকের প্রথম প্রকারের আমরা ভাগ করতে যাচ্ছি। এবার খাতায় লিখেন, যে কাজ করে, যে কাজ করে সেই কর্তা। আর কর্তার কারকেই কর্তৃকারক। কি বলেছি? কর্তার কারকই কর্তৃকারক। একটা উদাহরণ দিই। ধরেন আমি বললাম যে পাখি সব করে রব। পাখি সব করে রব। আচ্ছা, দেখেন এখানে কাজটা হইলো করে রব, মানে আওয়াজ করে। এই আওয়াজ করা কাজটা কে করতেছে? পাখি। ওকে, তাহলে পাখি যে কাজ করছে এই জন্য পাখি হবে কর্তৃকারক। মজার ব্যাপার হলো, কর্তৃকারক খুঁজে বের করতে আমরা 2টা জিনিস দিয়ে প্রশ্ন করতে পারি: কে বা কারা। খাতায় লিখেন, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, প্রশ্ন করলে কর্তৃকারক পাওয়া যায়। তাহলে কর্তৃকারক পাওয়া যায় কি দিয়ে প্রশ্ন করলে? কে বা কারা। ওকে, তাহলে দেখেন আমি একটু প্রশ্ন করি। করে রব, রব করে কে? রব করে পাখি, রব করে, বা কারা রব করে? পাখি সব রব করে। তাহলে পাখি এখানে কর্তৃকারক। তাহলে দেখেন তো পাখির সাথে কিছু কি যুক্ত আছে? যুক্ত নাই। তাহলে আমাকে লিখতে হবে কর্তৃকারকে 0। তাহলে পাখি সব করে রব, এখানে পাখি কোন কারকে কোন বিভক্তি? আনসার হবে কর্তৃকারকে 0 বিভক্তি। ওকে, আরেকটু উদাহরণ করে দিই। আমি বললাম যে পাছে লোকে কিছু, পাছে লোকে কিছু বলে, পাছে লোকে কিছু বলে। ওকে, তাহলে দেখেন কিছু বলে, বলে, বলেটা হলো ক্রিয়া। ক্রিয়াকে প্রশ্ন করলাম কারা বলে, আনসার পেলাম লোকে, লোকে বলে। তাহলে এই লোকেটা হয়ে যাবে আমাদের
কর্তৃকারক। এই কর্তৃকারককে আবার এভাবেও লেখা যায়, কর্তায় লেখা যায়, কর্তায়। তাহলে দেখেন লোকে, লোক মূল শব্দ, তার সাথে যুক্ত করেছি এ, লোক যোগ এ। তাহলে এ একটু মনে করাই দিই আপনাদের, এ কোন বিভক্তি? বিভক্তি ছকে যাই, দেখেন এ হলো আমাদের সপ্তমী বিভক্তি। তাহলে আমাদের এইটার বিভক্তি হবে সপ্তমী। আমরা লিখতে পারবো কর্তায় সপ্তমী। কেন কর্তায় সপ্তমী হয়েছে আরো ভেঙে বলি, আমাদের এখানে বলা হয়েছে লোকে, কিন্তু লোকের মূল শব্দটা হলো লোক, যুক্ত করেছি এ, এই এটা হলো আমাদের বিভক্তি। ছক দেখে মুখস্থ করতে হবে কোনটা কোন বিভক্তি, কোন বিভক্তির কি নাম। আমাদের এখানে এ বিভক্তির নাম হলো সপ্তমী, এজন্য কারক বিভক্তি হবে কর্তায় সপ্তমী। বলেন কর্তৃকারক গেল, এবার আমরা করব কর্মকারক। কর্মকারক লিখেন ক্রিয়াকে, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, ওকে। যেমন ধরেন আমি বললাম মন্টু ঝন্টুকে ছাতা কিনে দিল। তাহলে আমাদের ক্রিয়া হইলো কিনে দিল, ওকে। প্রশ্ন করলাম কি কিনে দিল, উত্তর পেলাম ছাতা কিনে দিল। তাহলে ছাতা একটা কর্ম, মানে অবজেক্ট ইংরেজিতে বললে। আবার ধরেন আমি কাকে দিয়ে প্রশ্ন করলাম, কাকে কিনে দিল, ঝন্টুকে। ঝন্টু একটা অবজেক্ট বা একটা কর্ম, মানে এই বাক্যের মধ্যে কর্মকারক আছে দুইটা, একটা হইলো ছাতা আর একটা হইলো ঝন্টুকে। বুঝতে পারছি? তাহলে কর্মকারক কোনগুলো হবে? যখন আমরা ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যা উত্তর পাবো সেটাই হবে আমাদের কর্মকারক। আমি কয়েকটা উদাহরণ দিই, একটু খাতায় দেখি, প্র্যাকটিস করেন তো। যেমন ধরেন আমি লিখলাম জিজ্ঞাসিব, জিজ্ঞাসিব জনে জনে, ওকে। চলেন আমরা তো কর্তৃকারক করলাম, দেখি এখানে জনে জনে এটা কর্তৃকারক হতে পারে কিনা। কর্তৃকারক পাওয়ার জন্য ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হয়। ক্রিয়া হইলো জিজ্ঞাসিব, মানে জিজ্ঞেস করব। কে জিজ্ঞেস করব, উত্তর পাই? পাই না। কারা জিজ্ঞেস করব, উত্তর পাই? পাই না। কিন্তু আমি বললাম কি জিজ্ঞাসিব, এবার উত্তর পাই না। যদি আমি বলি কাকে জিজ্ঞেস করব, তখন আপনি আনসার দিবেন জনে জনে। তাহলে কাকের উত্তর আমরা, কাকের উত্তরে আমরা পেলাম জনে জনে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে জনে জনে যেহেতু পেয়েছি, তাহলে এই জনে জনেটা হলো কর্মকারক। বুঝতে পারছি যে এই জনে জনেটা হইলো কর্মকারক। কেন? কারণ আমরা কাকে দিয়ে প্রশ্ন করে জনে জনে পাইছি। আরেকটা উদাহরণ দিই, আমি চিনি গো, চিনি তোমারে, তোমারের নিচে দাও। এবার ক্রিয়াকে প্রশ্ন করে চলেন। দেখেন এখানে একটু ঝামেলা আছে, ঝামেলাটা হলো ক্রিয়াটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ক্রিয়া হইলো চিনি, চিনি গো চিনি মানে হলো চিনি, এতটুকু ধরেন, ওই যে চেনা, যে সে চেনা থেকে ক্রিয়া হইলো চিনি, ওকে। আমি প্রশ্ন করলাম কি চিনি, উত্তর পাই না। কিন্তু যদি বলি কাকে চিনি, তখন আমি আনসার পেলাম তোমারে। কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, তার মানে তোমারে হবে কর্ম কারক, ওকে। তাহলে আমাদের কর্তৃকারক গেল, কর্মকারক গেল। এবার আমরা করব করণ কারক। করণ কারকে মাথায় রাখবেন, করণ কারক তিনটা জিনিস হতে পারে, যন্ত্র, উপায় বা মাধ্যম। যন্ত্র, উপায় বা মাধ্যম। যন্ত্র, উপায় বা মাধ্যম। এইবার করণ কারক খুঁজে পেতে আমাদের উপায় প্রশ্ন করতে হবে কিসের দ্বারা অথবা কি উপায়ে অথবা কিসের মাধ্যমে।
এগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা করণ কারক খুঁজে পাবো। ঠিক আছে, ধরেন আমি লিখলাম যে ব্যবহারে বংশের পরিচয়। ওকে, ব্যবহারে ব্যবহারে বংশের পরিচয় লাগ দিয়েছি ব্যবহারের নিচে। এবার তাহলে প্রশ্ন করে দেখি, ব্যবহারের পরিচয় কিসের দ্বারা বা কিসের মাধ্যমে? আনসার পাবো আমরা, সরি, বংশের পরিচয় কিসের দ্বারা বা কিসের মাধ্যমে? আনসার পাবো আমরা ব্যবহারে। যেহেতু কিসের দ্বারা বা কিসের মাধ্যমে বা কিসের উপায় দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছি, তার মানে হলো এটার কারক হবে করণ কারক। করণ কারক যখন কোনো মাধ্যম বোঝাবে, উপায় বোঝাবে বা যন্ত্র বোঝাবে, তখন সেটাকে আমরা করণ কারক ধরবো। যেমন ধরেন আমি বললাম যে এ কলমে ভালো লেখা হয়, দাগ দিয়েছি কলমের নিচে। ওকে, কলমের কারক বিভক্তি বের করতে হবে। আমরা বলছি এ কলমে ভালো লেখা হয়, তাহলে চিন্তা করেন দেখি, আমি বললাম এ কলমে ভালো লেখা হয়, তার মানে এই ভালো লেখার ব্যাপারটা কিসের দ্বারা সংঘটিত হচ্ছে? কিসের দ্বারা ভালো লেখা হয়? কলম দ্বারা। তাহলে কিসের দ্বারা, কিসের মাধ্যমে যদি বুঝাই, তখন কলমটা হয়ে যাবে করণ কারক। আরেকটা উদাহরণ লিখি, ধরেন আমি লিখলাম আমারই সোনার ধানে, আমারই সোনার ধানে, আমারই সোনার ধানে গিয়াছি ভরি। সোনার কবিতার একটা লাইন, তাকে দেখেন কি বলছে। বলছে যে আমার সোনার ধান দিয়ে ভরে গেছে। কি দিয়ে ভরে গেছে? কিসের দ্বারা ভরে গেছে? কি উপায়ে ভরে গেছে? কি মাধ্যমে ভরে গেছে? আনসার হলো ধানে। তাহলে আমরা কিসের দ্বারা, কি মাধ্যমে, কি উপায়ে প্রশ্ন করে ধানে উত্তর পেয়েছি, তাহলে ধানে হবে করণ কারক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখেন তিনটা জিনিস করলাম, কর্তৃকারক করলাম, কর্মকারক করলাম, করণ কারক করলাম। ওকে, কর্তৃকারকে বলেছিলাম যে কিনা বাক্যে কাজ করবে সেই হলো কর্তা, আর কর্তাই হয়ে যাবে কর্তৃকারক। যেমন আমি বললাম মন্টু ভাত খায়, তাহলে এখানে খাওয়ার কাজটা, কাজটা কে করতেছে? মন্টু, তাহলে মন্টু হবে কর্তা। মন্টু কর্তা মানে মন্টুই কর্তৃকারক, কর্তাই হয়ে যাবে কর্তৃকারক। ধরেন এরপরে যে আমি বলছি কর্মকারক, কর্মকারক মানে হলো যদি ক্রিয়াকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, উত্তরে যা পাই সেটা আমাদের অবজেক্ট বা কর্ম। ঠিক আছে, এবার কর্মকারক গেল। আমরা 3 নম্বরে করেছি করণ কারক, যদি কোনো কিছু দ্বারা কোনো যন্ত্র সহায়ক বা মাধ্যম বোঝায়, যন্ত্র সহায়ক বা মাধ্যম বোঝায়, এবং কি দ্বারা, কিসের দ্বারা, কিসের মাধ্যমে, কি উপায়ে, এসব দ্বারা যদি আমরা প্রশ্ন করি এবং প্রশ্ন করে যদি উত্তর পাই, তাহলে সেটাকে আমরা বলবো করণ কারক। এবার চলেন একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হলো সম্প্রদান কারক। সম্প্রদান, তিনটা জিনিস আসবে সবচেয়ে বেশি: ভক্তি, শ্রদ্ধা, অর্চনা। সাথে আরেকটা জিনিস লাগাই দিই, দান। দান, ভক্তি, শ্রদ্ধা, অর্চনা। দান, ভক্তি, শ্রদ্ধা, অর্চনা। কি বলেছি? দান, ভক্তি, শ্রদ্ধা, অর্চনা। আরেকটা জিনিস বলি, যদি নিঃসত্ত্ব ত্যাগ, নিঃসত্ত্ব ত্যাগ যদি বোঝায়, যদি পুরোপুরি দান করে দেওয়া বোঝায়, তখন সেটাও হয়ে যাবে সম্প্রদান কারক। যেমন ধরেন আমি বললাম অন্ধহীনে আলো দাও, তার মানে যে অন্ধ, যে চোখে দেখে না, যার চোখে দুনিয়ার আলো নাই, তার চোখে আলো ফিরিয়ে দাও, তাই না? আমি এটার থেকে আরেকটা উদাহরণ দিই খুব সুন্দর। আমি বললাম, আমি বললাম ভিক্ষুককে ভিক্ষা দাও। তার মানে এখানে আমি যখন দান করে দিচ্ছি, সেই দানটা আর ফেরত নিতে পারছি না। আপনি ভাবতে পারেন স্যার যে ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার তো ফেরত নেওয়া যায়,
ধরেন আমি বললাম আপনাকে যে আজকে আপনি একজন ভিক্ষুকে 10 টাকা দেন, 3 দিন পরে আপনার হঠাৎ করে মনে পড়লো যে না, 10 টাকা দেওয়া ঠিক হয় নাই, 5 টাকা দিলেই মনে ভালো হইতো। তখন তার কাছ থেকে আপনি কি সেই 5 টাকা আদায় করতে পারবেন, নিয়ে নিতে পারবেন? এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে যদি কখনো দান, ভক্তি, শ্রদ্ধা বা অর্চনা বোঝায় এবং নিঃশর্ত ত্যাগ বোঝায়, তখন সেটা হবে সম্প্রদান কারক। যেমন আরো কিছু উদাহরণ দিই। আমি বললাম সর্বশিষ্যে সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়। তাহলে দেখেন সর্বশিষ্যের নিচে দাগ দিলাম, মানে আমাদের গুরু মহাশয়, আমাদের যখন পণ্ডিত, আমাদের যখন শিক্ষক যখন জ্ঞান দান করেন, সেটা কি সেই জ্ঞান হিসেবে আবার ফিরিয়ে নিতে পারেন? সেটা কি আর ফেরত নেওয়া সম্ভব? সম্ভব না। আপনি ভাবতে পারেন যে স্যার, জ্ঞানের বিনিময়ে তো টাকা দিচ্ছি, তাই না? কিন্তু আসলে না, বিনিময় মূল্যের কথা আমি বলি নাই। আমি বলেছি যে জিনিসটা ফিরিয়ে দিচ্ছে। ধরেন আজকে আমি আপনাদেরকে কারক বিভক্তি পড়ালাম, আপনারা সামনের সপ্তাহে আমাকে মেইলে কারক বিভক্তি পাঠিয়ে দিতে পারবেন যে স্যার, আপনি যা পড়াইছিলেন সেটা অমনেই রয়েছে স্যার, আমার আর দরকার হয় না, আমি আপনাকে ফেরত দিলাম। সম্ভব এটা? সম্ভব না। তার মানে যখন কোন একটা নিঃশর্ত ত্যাগ, যেটা কিনা ফেরত পাওয়া যায় না, সেটা যদি বোঝায়, তখন সেটা সম্প্রদান কারক হবে। বুঝতে পারছি? তবে এখানে একটা ছোট্ট ইন্টারেস্টিং ব্যাপার আছে। সেটা হলো, আমি যখন বললাম অন্ধহীনে আলো দাও, তাহলে সম্প্রদান কারক কোনটা হবে? আলো হবে নাকি অন্ধহীন হবে? কোনটা হবে? চলেন খাতায় লিখে রাখেন সবাই, ভীষণ ইম্পর্টেন্ট। যাকে দান করা হয় সে হয় সম্প্রদান। যা দান করা হয় সেটা হয় কর্ম। মানে আমি যখন বললাম যে অন্ধহীনে আলো দাও, এখানে আলোটা কাকে দান করেছি? আমি মাত্র লিখলাম যাকে দান করা হয়, যাকে দান করা হয় সে হলো সম্প্রদান, আর যা দান করা হয় সেটা হলো কর্ম। তাইলে এখানে আলোটা হলো কর্ম, আর অন্ধহীন হলো সম্প্র। ভিক্ষুককে দান করা হয়েছে, তাহলে এটা হবে সম্প্রদান। আর কি দান করা হয়েছে? ভিক্ষা। এটা হয়ে যাবে কর্মকারক। ওকে, তাহলে আমরা 3টা মেজর জিনিস পড়ে ফেললাম। কর্তৃকারক পড়েছি, কর্মকারক পড়েছি, আমরা করণ পড়েছি, সরি 4টা পড়েছি আমরা। আর এখন পড়লাম সম্প্রদান। কিন্তু এই সম্প্রদানের ভেতরে আরেকটা ছোপা রুস্তম আছে, ছোপা রুস্তম ইম্পর্টেন্ট, কিন্তু সেটা ছুপকে থাকতে আহে। ওকে, মানে লুকিয়ে থাকে। সেটা হলো নিমিত্তার্থে। খুবই ভুলভাল হিন্দি বলছি, তার জন্য মাফ করে দিয়েন। মানে হলো গিয়ে এই সম্প্রদানের ভিতরেই নিমিত্তার্থে এই শব্দটা ঢুকে আছে। নিমিত্তার্থে মানে কি? নিমিত্ত শব্দের অর্থ হলো জন্যে। যেমন একটা বাক্য আমি আপনাকে বললাম যে সখী বেলা যে পড়ে এলো, জলকে চলো। সখী বেলা যে পড়ে এলো, জলকে চলো। কিছুই বুঝি নাই কি বলতেছে। তো আমি আপনাদেরকে কনটেক্সটটা বলি। আগেকার দিনে গ্রামের মেয়েরা সকালবেলা এবং সন্ধ্যা হওয়ার আগে 2 বেলা কলসি কাঁখে করে নিয়ে যে সব সখীরা মানে বান্ধবীরা একসাথে মিলে নদীর ঘাট থেকে কিংবা যে পুকুরের পানি খাওয়া হয় সেই পুকুর থেকে পানি নিয়ে আসতো। ঠিক তেমনি কোনো একজন সখী, কোনো একজন বান্ধবী, সে তার আরেক বান্ধবীকে বলতেছে যে বেলা যে পড়ে এলো, মানে সন্ধ্যা নেমে আসছে, জলকে চলো। এই জলকে চলো মানে হলো জলের জন্য চলো, জলের জন্য চলো। তাহলে এই জলকে যেহেতু জন্য বুঝাইছে, জন্য অর্থ প্রকাশ করেছে, এটা হবে নিমিত্তার্থে। নিমিত্তার্থে। এবার দেখেন জলের সাথে কি যুক্ত করা হয়েছে? কে। কে, এই কেটা হইল হয় দ্বিতীয় বিভক্তি, না হয় চতুর্থী বিভক্তি। আমি শুরুতে লিখিয়েছিলাম চতুর্থী বিভক্তি শুধুমাত্র হয় সম্প্রদান কারকের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে দেখেন দেখি, এই নিমিত্তার থেকে সম্প্রদানের একটা অংশ না, যে কারণে এই কেটাকে আমরা সম্প্রদানেই, মানে সম্প্রদানের যে চতুর্থী সেটাই ধরবো আমরা, সম্প্রদানের চতুর্থী। এটা তার দ্বিতীয় বিভক্তি হবে না। কেন? কারণ দ্বিতীয় বিভক্তি সম্প্রদানে হয় না। তাহলে দেখেন নিমিত্তার্থে মানে হলো যদি কোথাও জন্য বোঝায়। এরকম আরেকটা উদাহরণ দেই। আমি বললাম এবারের সংগ্রাম
আমাদের মুক্তির সংগ্রাম। ওকে, তাহলে আমরা সংগ্রামের নিচে দাগ দিয়েছি। তাহলে একটু চিন্তা করে দেখেন দেখি যে আমাদের যে সংগ্রাম, সংগ্রামটা কিসের জন্য? মুক্তির জন্য, তাই না? তাহলে এই সংগ্রামটা আসলে একটা জন্য প্রকাশ করছে। জন্য, কি জন্য? মুক্তির জন্য। তাহলে জন্য যেহেতু প্রকাশ করছে, জন্য প্রকাশ করলে সেটার কারক বিভক্তি হবে নিমিত্তার্থে। আর এখানে সংগ্রামের সাথে কিছু যুক্ত হয় নাই, এই জন্য এটা কারক বিভক্তি হবে নিমিত্তার্থে শূন্য। তাহলে দেখেন আমরা সম্প্রদানও করে ফেলেছি। এবার ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক আছে আমাদের আজকের, সেটার নাম হলো অপাদান। অপাদান কারক লিখেন। লিখেন কোনো কিছু হতে জাত, সৃষ্ট, উৎপন্ন, চ্যুত, বিচ্যুত, আরম্ভ, ভয়, দূরীভূত, বিরত, রুক্ষিত, যদি ইত্যাদি বোঝায়, যদি এই জিনিসগুলো বোঝায়, তখন সেগুলোকে আমরা বলবো অপাদান কারক। এবং মনে রাখবেন যে সবসময় অপাদান কারকটা কোনো কিছু হতে থাকা লাগবে। যেমন ধরেন আমি বললাম, লিখে দিই, আমি বললাম তিল হতে তেল হয়। তিল হতে তেল হয়, তাই না? যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা আনসার পাবো তেল। তাহলে কি একটা অবজেক্ট, মানে সরি, তেল একটা অবজেক্ট। ওকে, তাহলে তেল একটা কর্ম, কিন্তু এখানে তেলটা উৎপন্ন হচ্ছে কোত্থেকে? তিল থেকে। বারবার বলেছি, কোনো কিছু হতে উৎপন্ন, কোনো কিছু হতে জাত, কোনো কিছু হতে সৃষ্ট, যদি এরকম বোঝায়, ঠিক আছে, তখন সেটা হবে অপাদান কারক। তাহলে দেখেন তো, তিল হতে তেল এসেছে এমন কথাই তো বলা হয়েছে বাক্যের মধ্যে। যেহেতু বাক্যের মধ্যে এমন কথাই বলা হয়েছে যে, এবং বাক্যের মধ্যে বোঝানো হচ্ছে যে এই তিলটা আসলে একটা উৎস, যদি এমন কিছু বোঝায় তখন সেটা হবে অপাদান কারক। তবে অপাদান কারকে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। যেমন ধরেন আমি বললাম যে বোটা আলগা ফল গাছে থাকে না। বোটা আলগা, বোটা তো আপনারা চেনেনি, ফলের সাথে যে ছোট্ট যে শাখাটা আছে, যে কাণ্ডটা আছে, সেই যে কাণ্ডটা যুক্ত থাকে, সেটাই হলো বোটা। তা বলছে বোটা আলগা ফল গাছে থাকে না। বোটা আলগা মানে যেটাতে বোটাটা আলগা হয়ে গেছে, খসে গেছে, অর্ধেক ছুটে গেছে। তো আমাদের এখানে বলা হচ্ছে যে বোটা আলগা ফল গাছে থাকে না। তাহলে এই বোটা আলগা কোন কারক হবে? একটু চিন্তা করে দেখেন, কোন একটা গাছে কোন একটা ফলের বোটা যদি আলগা হয়, সেটা কি নিচ দিকে পড়বে নাকি উপর দিকে যাবে? আনসার হলো নিচ দিকে পড়বে। যেহেতু নিচ দিকে পড়বে, আমি এখানে লিখেছি বিচ্যুত। আরেকটা জিনিস লেখা যায় পতিত। পতিত বললে পরে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, পতিত। তার মানে এই আমগুলো পুড়ে গেছে, পতিত হয়েছে। যদি পতিত বোঝায়, তাহলে দেখেন বোটা আলগা, এই বোটা আলগা, আলগা বোটা থেকেই কিন্তু সে ঝরে পড়ছে, আলগা বোটা থেকেই কিন্তু সে পড়ে গেছে, যে কারণে আমরা বোটা আলগাকে অপাদান কারক বলছি। অপাদান কারকের আরেকটা ইন্টারেস্টিং টেকনিক আপনাদেরকে শিখাই দিই। লিখেন, যদি কোথাও গিয়ে ফিরে আসে, তাহলেও সেটা অপাদান হয়। যেমন মন চায় কক্সবাজার ঘুরে আসি। একটু তাকান, কক্সবাজার ঘুরে আবার তার নিজের অবস্থানে চলে আসার কথা বলা হয়েছে। যেহেতু ঘুরে চলে আসার কথা বলা হয়েছে, সেহেতু এই কক্সবাজারটা হয়ে যাবে অপাদান। আবার ধরেন আমি লিখলাম ঢাকা থেকে কুমিল্লা
215 কিলোমিটার দূর। ওকে, দেখেন দুইটা স্থানের নাম আছে কিন্তু তাদের কারক হলো ভিন্ন, একটু পরে পড়াবো তখন দেখবেন যে আমরা স্থানকাল পাত্র বলতে যে কারকটাকে বোঝাই সেটা হলো অধিকরণ কারক। ঠিক আছে, কিন্তু এখানে স্থান আছে দুইটা, ঢাকাও আছে কুমিল্লাও আছে। একটু চিন্তা করে দেখেন যে এই ঢাকা থেকে কুমিল্লা 215 কিলোমিটার দূর, তার মানে এই দূরত্বটাকে মাপা হয়েছে, কল্পনা করা হয়েছে, মানে যাই হোক যেটাই হোক কল্পনা করা হয়েছে। তাহলে যে কল্পনা করা হয়েছে এটার হিসাবটা শুরু হয়েছিল কোন জায়গা থেকে? শুরু হয়েছিল ঢাকা থেকে। দেখেন আমি আগের স্লাইডে দেখাইছি কোনো কিছু থেকে আরম্ভ, যদি আরম্ভ বোঝায় তাহলেও কিন্তু সেক্ষেত্রে আমাদের এই অপাদান কারকই হবে। তাহলে ঢাকা থেকে কুমিল্লা 215 কিলোমিটার দূর যখন আমি বলছি, তখন ঢাকা থেকে আমি কল্পনাটা করছি, ঢাকা থেকে আমার পরিমাপটা করছি, আমার পরিমাপ শুরু ঢাকা থেকে, যে কারণে আমরা এই ঢাকাকে অপাদান কারক বলছি। ওকে, এবার অপাদান কারকে যাই। অপাদান কারকের আরেকটা উদাহরণ দিই। একটা কমন প্রবলেম আছে আমাদের এটা নিয়ে, ছাদে পানি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে। আচ্ছা আচ্ছা, এই ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি, হ্যাঁ, কারণ অধিকরণ পড়াইলে পরে আপনি এইটাও বুঝে ফেলবেন, কারণ এখন নাইলে পরে একটা বুঝবেন শুধুমাত্র। আচ্ছা একটু আমি পরে পড়াচ্ছি, আগে অধিকরণটা পড়াইনি। আমাদের আজকের লাস্ট কারক, তার নাম কি? অধিকরণ কারক। অধিকরণ কারক মানে সেটা হয় স্থান বোঝাবে, না হয় কাল বোঝাবে, না হয় পাত্র বা আধার বোঝাবে। আধার, এই আধার মানে হলো যা কিছু ধারণ করে। ওকে, যা ধারণ করে, আধার মানে হলো যা ধারণ করে। আপনি যদি আপনার হৃদয়ে কাউকে ধারণ করেন তাহলে সেটা তো আপনার আপনার হৃদয়েও সেই পার্সপেক্টিভে একটা আধার হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার লিখেন অধিকরণ কারক। অধিকরণ কারক তিন প্রকার। এক নম্বর হলো কালাধিকরণ। খাতায় লিখেন শর্তহীন সময়। শর্তহীন সময় বোঝালে, যেমন আমি বললাম সকালে সূর্য ওঠে। ওকে, এই বাক্যটাকে যদি আমি এখন এইভাবে লিখি, সকাল হলে সকাল হলে সূর্য ওঠে। দেখেন একটাতে বলেছি সকালে, আরেকটাতে বলেছি সকাল হলে, তাই না? আচ্ছা তাহলে দেখেন একটু চিন্তা করে, আমি যখন বলছি সকালে সূর্য ওঠে তখন সকাল একটা র্যান্ডম টার্ম, তাই না? একটা যে কোনো র্যান্ডম শব্দ হলো বা র্যান্ডম সময় হলো সকাল। কিন্তু আমি যখন বলছি সকাল হলে সূর্য ওঠে, তার মানে এখানে একটা কন্ডিশন ফিল পাচ্ছি আমরা, তাই না? এখানে কোনো একটা কি আছে, ধরেন এখানে কোনো একটা কিছু শর্ত আছে, সাপেক্ষ আছে। আমি বললাম সকালে সূর্য ওঠে, এখানে সকালে তো কোনো সাপেক্ষ নাই, কোনো আসলে কোনো বাধ্যবাধকতা বা কোনো শর্ত নাই। যখন বললাম সকাল হলে সূর্য ওঠে, তখন সূর্য ওঠাটা ডিপেন্ড করতেছে কার উপর? সকালের উপর। দুইটা আলাদা জিনিস। সো আমি যেটা বলেছি আমি যেটা বলেছি আমি যেটা পড়াচ্ছি আপনাদেরকে সেটা হলো শর্তহীন সময় বোঝালে। তাকান একবার, আমি বলেছি সকালে সূর্য ওঠে, কোনো শর্ত নাই। যদি শর্ত ছাড়া কোন একটা মানে সময় বোঝায় তখন সেটাকে আমরা কালাধিকরণ ধরবো। 2 নম্বরে আসেন, ভাবাধিকরণ। ভাবাধিকরণ, আগেটা ছিল শর্তহীন, এটা হবে শর্ত যুক্ত সময়। কি লিখেছি? শর্ত যুক্ত সময়। যেমন আমি লিখলাম সূর্যোদয় হলেই
পদ্ম ফোটে। পদ্ম ফোটার কাজটা কোন সময় হবে? সূর্যোদয় হলেই। তার মানে এই সূর্যোদয় হলে পরে পদ্ম ফুটবে, তাছাড়া আর পদ্ম ফুটবে না। তার মানে এই যে যে এখানে যে জিনিসটা বলা হয়েছে, এই যে এখানে যে সময়টার কথা বলা হয়েছে, সেই সময়টা একটা শর্তকে মানছে, একটা শর্তযুক্ত সময়। যেহেতু এটা একটা শর্তযুক্ত সময়, সেহেতু এই সূর্যোদয়কে আমরা ভাবাদিকরণ হিসেবে ধরবো। এবার অধিকরণে 3 নাম্বার আছে, নাম হলো আধা রাধিকরণ। আধারাধিকরণ, আধারাধিকরণ, আধার আধিকরণ। ঠিক আছে? এই আধারাধিকরণ জিনিসটা কি? এই আধারাধি জিনিসটা দিয়ে স্থান, কাল, পাত্র এসবের মধ্যে 3টা জিনিসকে বোঝাবে। তাহলে খাতায় লিখেন, আধারাধিকরণ 3 প্রকার। এক হলো ঐকদেশিক, এক হলো ঐকদেশিক। আধারাধিকরণ 3 প্রকার। 1 নম্বর হলো ঐকদেশিক। খাতায় লিখেন, কোন বিশাল জায়গার, কোন বিশাল জায়গার, কোন বিশাল জায়গার অল্প বা সামান্য বা একক জায়গা বোঝালে, একক জায়গা বোঝালে মানে কোন একটা বিশাল জায়গার, কোন একটা বিশাল জায়গার অল্প, সামান্য বা একক জায়গা বোঝালে। যেমন ধরেন আমি লিখলাম, আগে পুকুরে টুকু মুছে নিই। পুকুরে মাছ আছে, লিখলাম বনে বাঘ আছে। ওকে, পুকুরে মাছ আছে, বনে বাঘ আছে। একটু তাকিয়ে দেখেন, দুইটাতে জায়গার নামে নিচে দাগ দিয়েছি। আমি শুরুতেই বললাম স্থান, কাল, পাত্র হলে অধিকরণ কারক হবে, তাই না? আচ্ছা, তাহলে জায়গার নাম, স্থান, এগুলো অধিকরণ কারক। তো এবার আমি প্রশ্ন করেছি, এগুলো কোন ধরনের আধারাধিকরণ? এগুলো কি ঐকদেশিক, এগুলো কি অভিব্যাপক, নাকি এগুলো অন্য কিছু? ঠিক আছে, একটু চিন্তা করে দেখি। আমি বললাম ঐকদেশিক হলো কোন একটা বিশাল জায়গার অল্প বা সামান্য বা একক জায়গাকে বোঝাচ্ছে। তো তাকান, একটু কল্পনা করেন সবাই পুকুরের কথা। যখন আপনি পুকুরের কথা কল্পনা করছেন, আপনার চোখে সবার আগে মাছের চাইতে যে জিনিসটা আসা প্রয়োজন, আসা উচিত, সেটা হলো পানি। তাই না? পুকুর ভরা পানি থাকবে, জলজ উদ্ভিদ থাকবে, কচুরি পানা থাকবে, ঝোপঝাড় থাকবে, সবকিছু থাকবে, তার সাথে মাছও থাকবে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে পুকুরে মাছ কি পুরোটা জায়গা জুড়েই থাকে, নাকি কোনো নির্দিষ্ট জায়গা, যতটুকু যতটুকু তার আয়তন, সেই নির্দিষ্ট জায়গার মধ্যেই সে থাকে? তাহলে চিন্তা করে দেখেন, পুকুর একটা বিশাল জায়গা, তো তার সামান্য একটা অংশ দখল করে আছে মাছ, যে কারণে আমরা পুকুরকে বলছি ঐকদেশিক আধারাধিকরণ। আবার দেখেন, বনে বাঘ আছে, বনে বাঘ আছে, আমরা বললাম ধরেন আহ কি বলে, বনের কথা চিন্তা করি, বনের কথা চিন্তা করলে সেখানে প্রচুর গাছপালা আছে। এবার তারপর আমি বললাম বনে বাঘ আছে, তাই না? তাহলে দেখেন, বাঘ তো বনে থাকে, কিন্তু বনের সমস্ত জায়গা জুড়ে কি সে দখল করে নেয়? দখল করে নেয় না, বরঞ্চ কি করে, যতটুকু তার জায়গা ততটুকুর মধ্যেই সে থাকে। তাহলে বন একটা বিশাল জায়গা, সেই বিশাল জায়গার অল্পটুকু জায়গাকে বলা হয়েছে, যে যে কারণে এটার নাম হয়ে গেছে ঐকদেশিক। ঐকদেশিক। 2 নম্বর লিখেন, অভিব্যাপক। যদি বিশাল অংশের, যদি বিশাল অংশের অধিকাংশ, যদি বিশাল অংশের অধিকাংশ বা, অধিকাংশ বা সম্পূর্ণ বোঝায়, যদি বিশাল অংশের অধিকাংশ বা সম্পূর্ণ বোঝায়। যেমন ধরেন আমি বললাম তিলে তেল থাকে, কিংবা আমি বললাম পুকুরে পানি আছে।
যখন আমি বললাম তিলে তেল থাকে, তিলের একটা দানার কোন অংশে তেল আছে, এইভাবে কিন্তু কাউন্ট করা হয় না, বরঞ্চ একটা তিলের দানার মধ্যে পুরোটা জুড়েই তেল থাকে, সেই জন্যই সেভাবে আমরা জেনে অভ্যস্ত, সেভাবে আমরা জানি। তারপর দেখেন বলছে পুকুরে পানি আছে, তাই না? পুকুরে একটা নির্দিষ্ট স্থান, সেই স্থানে পানির থাকার কথা বলেছে। তাহলে চিন্তা করে দেখেন দেখি, মাছ থাকুক, জলজ প্রাণী থাকুক, কিন্তু পুকুরের অধিকাংশ জায়গা কে দখল করবে? পানি। যে কারণে পানি আর যে কারণে পুকুরে আর তিলে এই দুটো হয়ে যাবে অভিব্যাপক আধারাধিকরণ। পানি আর তেল কিন্তু অধিকরণ হবে না। কেন অধিকরণ হবে না? কারণ এগুলো অবজেক্ট, কর্ম। প্রশ্ন করেন কি দিয়ে? তিলে কি থাকে? তেল থাকে। পুকুরে কি আছে? পানি আছে। তাহলে এগুলো হলো কর্ম। কিন্তু আমি যে তিলে বললাম, আমি যে পুকুরে বললাম, যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর নাম হলো অভিব্যাপক। এইবার 3 নম্বর টার্ম, অভিব্যাপকের পরে আছে বৈষয়িক। বৈষয়িক আধারাধিকরণ। লিখেন, কোন বিষয়ে দক্ষতা, ব্যর্থতা, গুণ, পারদর্শিতা, এগুলো যদি বোঝায়, যেমন বললাম মন্টু অঙ্কে কাঁচা। মন্টু অঙ্কে কাঁচা, অঙ্কের নিচে দাগ দেওয়া আছে। তাহলে দেখেন, অঙ্ক একটা বিষয় এবং সেই বিষয়ে মন্টুর দুর্বলতা বা ব্যর্থতা প্রকাশ পেয়েছে, যে কারণে এই অঙ্কে হয়ে যাবে একটা বৈষয়িক আধারাধিকরণ। বুঝতে পারছি? বৈষয়িক আধারাধিকরণ। তাহলে আধারাধিকরণ পড়াইলাম আমরা 3 প্রকার। এক প্রকারে পড়াইলাম ঐকদেশিক। ঐকদেশিক মানে বিশাল জায়গার সামান্য অংশ। তার প্রকারে পড়লাম আমরা অভিব্যাপক। অভিব্যাপক মানে হলো সামান্য জায়গার অধিকাংশ অংশ। সামান্য জায়গার অধিকাংশ অংশ, সেটাকে আমরা বলছি অভিব্যাপক। এরপরে আমরা বলছি বৈষয়িক। বৈষয়িক মানে কি? বৈষয়িক মানে হলো কোনো বিষয়ে যদি দোষ, গুণ, ওকে, দক্ষতা, ব্যর্থতা, পারদর্শিতা যদি এগুলা বোঝায়, তখন সেটা হবে বৈষয়িক আধারাধিকরণ। ক্লিয়ার? এবার আমি একটা প্রশ্ন রেখে দিয়েছিলাম আপনাদের জন্য, একটা ফাঁকা পৃষ্ঠায়, মানে সরি, ফাঁকা স্লাইডে। যেমন আমি বললাম ছাদে পানি পড়ে আর ছাদে বৃষ্টি পড়ে। দেখেন এখানে লিখেছি আমি ছাদে, ছাদে দুইটা জায়গাতে আছে, কিন্তু কথা হইলো এই দুইটা জায়গাতে ছাদের কারক বিভক্তি, মানে ছাদের কারকটা আলাদা। কেন আলাদা? দেখেন, আমি যখন বলছি ছাদে পানি পড়ে, এই পানি পড়ে দিয়ে কি বোঝানো হচ্ছে? ধরেন আমি বললাম মন্টু এতই গরিব যে ছাদে পানি পড়ে। ছাদে পানি পড়ে মানে বৃষ্টি আসলে ছাদ ফুটো হয়ে ছাদ দিয়ে চুইয়ে চুইয়ে বা ফোঁটা ফোঁটা পানি নিচের দিকে পড়ে। তাহলে দেখেন, যখন ছাদে পানি পড়ার কথা বলছে, তখন পানির পতিত হওয়া বুঝাইছে না? পতিত হওয়া বুঝাইছে না? যেই কারণে এই ছাদে হয়ে যাবে অপাদান। কিন্তু আমি বললাম ছাদে বৃষ্টি পড়ে, এবার তো ছাদ থেকে পড়তেছে না, বরঞ্চ এবার একটা ছাদ আধার বা পাত্রের মতো হয়ে গেছে, যার উপরে বৃষ্টি আসতেছে, তাই না? তাহলে দেখেন, এই জায়গাটাতে কোনো পতিত, কোনো ভয়, কোনো রক্ষিত, কোনো দূরীভূত, কোনো জাত, কোনো বিচ্যুত বোঝায় নাই, যে কারণে এই ছাদে বৃষ্টি পড়ে একটা নির্দিষ্ট স্থান, এই স্থানের কারণে এটার নাম হয়ে যাবে অধিকরণ কারক। তাহলে অপাদান আর অধিকরণ পার্থক্য নিশ্চয় বুঝছেন। না বুঝলে পরেও প্র্যাকটিস করবেন, অনেক প্র্যাকটিস করতে হবে কারক বিভক্তিতে। ঠিক আছে? প্র্যাকটিস ছাড়া কোনো গতি নাই। ঠিক আছে, আমরা লেকচার শিটের যে টপিকগুলো দেওয়া আছে সেগুলো শেষ করেছি। একটা ছোট্ট টপিক বাকি আছে, সেটার নাম হলো আবিধানিক বর্ণানুক্রম। খাতায় লিখেন, এটা আপনাকে মুখস্থ রাখতেই হবে, এখান থেকে প্রশ্ন আসে। আবিধানিক বর্ণানুক্রম। ওকে, এই আবিধানিক বর্ণনাক্রম জিনিসটা কি? অভিধান মানে ডিকশনারি। ডিকশনারিতে যে সিরিয়ালে বাংলা বর্ণগুলো আছে, সেই সিরিয়ালটাকে আমরা বলি আবিধানিক বর্ণানুক্রম। যেমন আমি বললাম যে অ থেকে ও পর্যন্ত, ওকে, সরে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ ওই, এ ও,
তাহলে এখানে আমাদের 11টা যে স্বরবর্ণ আছে 11টা স্বরবর্ণ সেম থাকবে, এখানে কোনো চেঞ্জ নাই। সিরিয়ালে এদের পরে আসবে পরাশ্রয়ী বর্ণ, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এদের পরে আসবে ক, ক এর পরে আসবে খ। কেন? কারণ খ এর ভেতরেই একটা ক যুক্ত স আছে, ঠিক আছে, যে কারণে ক এর পরেই খ আসবে। খ এর পরে খ থেকে ড সেম, ড এর পরে আসবে ডয় শূন্য র, ঢ এর পরে আসবে ঢয়ের পরে আসবে ঢয় শূন্য র, তারপরে আসবে মূর্ধন্য ন। মূর্ধন্য ন এর পরে আসবে ত, ত এর পরে আসবে খণ্ড ত, ত তারপরে থ, থ থেকে ম পর্যন্ত সেম, কোনো পরিবর্তন নাই। ওকে, কোনো পরিবর্তন নাই। এরপরে আসবে অন্তস্থ জ, অন্তস্থ অ, র, ল, স, 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 হ। এই হলো আমাদের আবিধানিক বর্ণনাক্রম বা আবিধানিক বা বাংলা অভিধানের ক্রম। ঠিক আছে, আপনাদের কাছে যদি লেকচার শিট চলে যায়, লেকচার শিটে দেখবেন 5 নম্বর পৃষ্ঠায় উপরে বাম পাশে লেখা আছে যে বাংলা অভিধানের ক্রম টপিকটি শিক্ষক ক্লাসে পড়াবেন। এই যে আমি আপনাদের পড়াইয়া দিলাম। আবার বুঝাই, এখানে কিভাবে কি হলো। আমি বললাম অ থেকে ও পর্যন্ত সবগুলার সিরিয়াল ঠিক আছে, এই সিরিয়ালে হবে, তার মানে সবার আগে সিরিয়ালে এদেরকে রাখতে হবে। তারপরে আছে অনুস্বার, বিসর্গ, তারপর আছে চন্দ্রবিন্দু। আচ্ছা চলেন আমি আপনাদেরকে এটা একটু অ্যাপ্লিকেশন দেখাই। ধরেন আমি লিখলাম গা, গাং, গাঙ্গো, গাঙ্গো, আর একটা লিখলাম পাওয়া। 4টা শব্দ লিখেছি। এই 4টা শব্দ কিভাবে সিরিয়ালি বসাইলে পরে সেগুলো ডিকশনারি সিরিয়াল অনুযায়ী ঠিক থাকবে সেটা চিন্তা করতে হবে। দেখেন শুরুতে কি আছে, শুরুতে আছে প, শুরুতে আছে গ, গ, গ। তো তাকায় দেখেন দেখি, গ আগে না প আগে? বুঝতেই পারতেছেন গ আগে, তাই না? এই যে এখানেই তো গটা আছে, আর প তো আছে একদম শেষের দিকে, তাহলে গ গুলো আগে হবে। তাহলে এই পাওয়াটা যাবে সবার শেষে, লিখলাম সবার শেষে। ঠিক আছে, এইবার এই 3টার মধ্যে চিন্তা করতে হবে কোনটা সবার আগে বসবে, কোনটার সিরিয়াল সবার আগে। দেখেন 3টা শুরুতেই গা আছে, গা আছে, গা আছে। এবার তাইলে তার পরের বর্ণে যাওয়া লাগে। এখানে দেখেন গায়ের পরে হলো চন্দ্রবিন্দু, যে জিনিস আপনারা ভুল করেন, যে আপনারা কখনো মনে করেন না যে গয়ের উপরে চন্দ্রবিন্দু, না, গয়ের উপর চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুটা হলো গ আকার, আকারের উপরে, তার মানে সিরিয়ালে আগে আকার তারপরে চন্দ্রবিন্দু। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি দেখলাম যে চন্দ্রবিন্দু আছে আর অনুস্বার আছে। আপনি এখান থেকে তাকায় দেখে বলেন দেখি যে অনুস্বার আগে না চন্দ্রবিন্দু আগে? অনুস্বার আগে। তাহলে এই দুইটার মধ্যে কোনটা আগে বসবে? গাং আগে বসবে। তাহলে গাং লিখলাম সবার শুরুতে, তাই না? এবার দেখেন গা রইলো আর গাঙ্গ রইলো। এইখানে গয়কার গা সেম আছে, এখানেও গয়কার গা সেম আছে, কিন্তু গয়কার গায়ের পরে আছে চন্দ্রবিন্দু, গয়কার গায়ের পরে আছে উ। তো তাকায় দেখেন সিরিয়ালি কে আছে, উ আগে আছে না চন্দ্রবিন্দু আগে আছে? চন্দ্রবিন্দু আছে এখানে, আর উ আছে এগুলার ভেতরে। তাহলে আগে কে আছে? চন্দ্রবিন্দু না? তাহলে গা হয়ে যাবে দ্বিতীয়, আর মাঝে বসে যাবে গাঙ্গ। এইটা হইলো সিরিয়াল, এইভাবে পড়তে হয়। ঠিক আছে, গাং, তারপরে হবে গা, তারপরে হবে গাঙ্গ, তারপরে হবে পাওয়া। ঠিক আছে, এটাই হলো আবিধানিক বর্ণানুক্রম বা অভিধানে বর্ণের শ্রেণী বা ক্রম বা সিরিয়াল। ঠিক আছে, ওকে, এটাই আজকে আমাদের কারক বিভক্তি এবং আবিধানিক বর্ণানুক্রমের টাইপ। আজকে আমাদের লেকচারে এটাই ছিল, এতটুকু করব আমরা আজকে। দয়া করে একটু ভালো মতো করবেন। আপনাদেরকে একটু একটা জিনিস দেখিয়ে দিই, হয়তো আপনারা আহ আপনাদের কাছে হয়তো এখনো লেকচার শিট যায় নাই, খুব শীঘ্রই যাবে। আমি একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে। ওকে, স্টপ শেয়ারে যাই, জিএসএস নিয়ে নিয়েছি। ঠিক আছে, আমাদের এখন চ্যাটের দরকার নাই, তাকান একটু সবাই। ওকে, আই গেস ক্যামেরা অন আছে, আমরা এখন স্ক্রিন শেয়ারে নাই। দেখেন যে লেকচার শিটটা আমরা পাবো, সেই লেকচার শিটে প্রত্যেকটারই শেষে কিছু ইনফরমেশন দেয়া আছে।
বিভক্তি শেষে কয়েকটা পয়েন্ট করে ইনফরমেশন দেওয়া আছে যে শব্দ বিভক্তি কারকে ব্যবহার হয়, তারপর আরো কিছু কিছু জিনিস প্রাতিপদিক দেওয়া আছে। এগুলো ছোট ছোট ইনফরমেশন, ছোট ছোট ইনফরমেশন গুলো বাসায় পড়ে নিবেন। আর কর্তৃকারকের ভেতরে আরো ছোট ছোট মানে কয়েকটা জিনিস আছে। একটা আছে মুখ্য কর্তা, একটা আছে প্রযোজক কর্তা, একটা আছে প্রযোজ্য কর্তা, একটা আছে ব্যতিহার কর্তা। একদম সহজ। বাক্যে সরাসরি যে কাজ করে তাকে বলে মুখ্য কর্তা। বাক্যে যে আরেকজনকে দিয়ে কাজ করায়, যেমন আমি বললাম মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে মা এখানে কাজ করতেছে আমরা জানি, কিন্তু বাক্যের মধ্যে বলে নাই। বাক্যে আসলে দেখার কাজটা করতেছে শিশু, তাই না? মা শিশুকে দিয়ে কাজটা করাচ্ছে, তাই তো? দেখার কাজ হলো শিশুর, কিন্তু মা করাচ্ছে শিশুকে দিয়ে, তখন মা হয়ে যাবে প্রযোজক কর্তা। এবার দেখেন, প্রযোজক কর্তা তো বুঝলাম মা, তাহলে কাজটা আসলে করতেছে কি? শিশু। যে আসলে করতেছে সে হয়ে যাবে প্রযোজ্য কর্তা। ঠিক আছে? এবং তারপরে আরেকটা কর্তা আছে 4 নম্বরে, বলা হয়েছে যে যদি দুটো কর্তা একই সাথে একই টাইপের কাজ যদি করে কখনো, তখন তাদেরকে বলা হয় ব্যতিহার কর্তা। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘ একটা কর্তা, মহিষ একটা কর্তা, কিন্তু একই সাথে একই ধরনের কাজ তারা করছে দেখে একসাথে লিখে দিয়েছি, তখন তাদেরকে আমরা বলবো ব্যতিহার কর্তা। বুঝতে পারছি? ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই হবে। ওকে? আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। যদি ভাইয়া এমসিকিউ এর মধ্যে দুইটা আনসার থাকে তাহলে কি করব? ভাইয়া যদি দুইটা আনসার থাকে, সেই দুইটা আনসারে যে কোনো একটা আপনাকে আনসার করতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। যদি ওই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যাটেম্প্ট করেন তাহলে আপনি ফুল নাম্বার পাবেন। বুঝতে পারছেন? এবার ওই দুইটা ছাড়া যে দুইটা ভুল অপশন, সেখানে যদি আবার আনসার করেন তাহলে নাম্বার পাবেন। যদি অপশন দুইটাই থাকে, কেউ আবার ভুল করে দুইটাতে আনসার করেন না, এটা কিন্তু করা যাবে না। ধরেন এ বি সি, আনসার এ আর সি দুইটাই শুদ্ধ, আপনাকে এই দুইটার যে কোনো একটাতে আনসার করতে হবে। ওকে আকিল, আনসার পাইছি? ঠিক আছে স্যার। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।